সম্রাট মারা গেলে দায় কে নেবে? আইনজীবীর প্রশ্ন। এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। ছাত্র রাজনীতির মধ্যে কতগুলো বাটপার আছে যারা জাতীয় নেতা, বলেছেন ভিপি নূর। বিস্তারিত জানাবো সংবাদে। আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, প্রগতিশীল গণসংগঠনসমূহের যৌথ বিবৃতি। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডের ঘটনায় গণপূর্তের 16 কর্মকর্তা বরখাস্ত। বড়পুকুরিয়া কয়লা খনির সাবেক 7 এমডি সহ 23 জনের বিরুদ্ধে পরোয়ানা। বিদেশি প্রভুরা পতন ঠেকাতে পারবে না, সরকারকে মির্জা ফখরুল। বিএনপি আবরার হত্যার বিচার চায় না, দাবি ওবায়দুল কাদেরের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এনবিএস সংবাদে। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। দুপুর 12টা 37 যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে নেওয়া হয়। তার পক্ষে আদালতের ভেতরে অবস্থান নেন আইনজীবী গাজী জিল্লুর রহমান, আব্দুল কাদের সহ প্রায় 25 জন। রাষ্ট্রপক্ষে এ সময় রিমান্ড শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু। একই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাজ্জাদুল হক শিহাব, তাপস পাল ও এপিপি আজাদ রহমান। শুনানি শুরু হয় 12টা 44 শুরুতেই আসামি পক্ষের আইনজীবীরা আদালতকে সম্রাটের 2 হাতের হাতকড়া খুলে দেওয়ার আর্জি জানান। তার এক আইনজীবী বলেন, হুজুর, সম্রাট আপনার কাস্টাডিতে, তিনি অসুস্থ, শারীরিক অবস্থা বিবেচনায় তার হাতকড়াটি খুলে দেওয়ার অনুমতি দিন। উত্তরে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন বলেন, আগে শুনানি শুরু করুন, এরপর দেখছি। প্রথমে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি আদালতকে শুধু মামলার এজাহার পড়ে শোনান, এরপর রিমান্ড চান। রাষ্ট্রপক্ষের আইনজীবীর পর শুনানি শুরু করেন সম্রাটের আইনজীবীরা। তাদের একজন বলেন, সম্রাট যুবলীগ দক্ষিণের সভাপতি, তিনি নেতাকর্মী সহ সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়েছেন। হাজার হাজার নেতাকর্মী তাকে অন্তর দিয়ে ভালোবাসে। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাকে গ্রেপ্তার করে এখানে দাঁড় করানো হয়েছে। তাকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি, অথচ একটি কার্যালয় থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার রিমান্ড আবেদন করা হয়েছে। এটা কতটুকু যুক্তিযুক্ত? তিনি আরও বলেন, সম্রাট 6 অক্টোবর সকালে গ্রেপ্তার হয়েছিলেন কুমিল্লা থেকে। এই সংবাদ সবাই টিভিতে শুনেছে, দেখেছে। তাকে গ্রেপ্তারের 6-7 ঘন্টা পর এমন একটি জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার যুবলীগ সমর্থক ভিড় করেন। এছাড়া র্যাব সব অভিযানে সাংবাদিকদের ঢুকতে দেয়, অথচ সেখানে কেন অভিযান শুরু হওয়ার 4 ঘন্টা পর সাংবাদিকদের ঢুকতে দিল, এ নিয়েও সন্দেহ আছে। তাই আমরা তার জামিনের আবেদন করছি। সম্রাটের পক্ষে আরেক আইনজীবী বলেন, হুজুর, সম্রাটের ওপেন হার্ট সার্জারি হয়েছে, ভাল্ব লাগানো, ভাল্বের মেয়াদ শেষ। 24 অক্টোবর ভাল্ব প্রতিস্থাপনের ডেট। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে জামিন দেয়া হোক। পুলিশ বলছে অস্ত্র উদ্ধারের রহস্য উদ্ঘাটনের জন্য সম্রাটের রিমান্ড প্রয়োজন, অথচ যে অস্ত্র সম্রাটের কাছ থেকে পাওয়া যায়নি সেটার রহস্য উদ্ঘাটনে কেন তাকে রিমান্ডের প্রয়োজন? আদালতের ভেতরেই এই সময় পেছন থেকে এক আইনজীবী চিৎকার করে বলেন, সম্রাট মারা গেলে দায় নেবে কে? আদালত নেবে। তার চিৎকারের পর শুরু হয় সম্রাটের সমর্থকদের হট্টগোল। তারা পেছন থেকে ঠিক ঠিক বলতে থাকেন। তখন হাকিমের সামনে দাঁড়িয়ে থাকা সম্রাটের আরেক আইনজীবী বলেন, আমরা চাই না সে মারা যাক, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আমরা শুধু তার জামিন চাই। মামলার শুনানিতে সম্রাটের আরেক আইনজীবী ও ঢাকা দক্ষিণ যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আফরোজা শাহনাজ পারভিন বলেন, যেদিন সম্রাটকে নিয়ে কাকরাইলের কার্যালয়ের অভিযান চালানো হয় তার একদিন আগে আমি ও আমার স্বামী ওই কার্যালয়ে যাই। সেখানে রান্নাবান্না হয়, আমরা একবেলা খাবার খাই। রান্নার জিনিসপত্র কার্যালয়ের একমাত্র ফ্রিজ থেকেই বের করা হয়েছিল, অথচ পরদিন অভিযানে দেখলাম একই ফ্রিজ থেকে তরকারি, মাছ, মাংসের জায়গায় মদের বোতল বের করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? একমাত্র র্যাবই বলতে পারবে। মামলাটি টোটালি ফলস বলে আখ্যা দেন তার আরেক আইনজীবী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন অস্ত্র মামলায় 5 দিন ও মাদক মামলায় 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি তাকে ওই 2 মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে বেলা 11:30টার দিকে রায়সাহেব বাজার থেকে ঢাকার সিএমএম আদালতের গেট পর্যন্ত অবস্থান নেন যুবলীগের সমর্থকরা। তারা সম্রাটের মুক্তির দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেন।
আদালতে যেমন ছিলেন ইসমাইল চৌধুরী সম্রাট, আদালতে আসার পর এজলাসের এক কোণে সহযোগী এনামুল হক আরমানের সঙ্গে দাঁড়িয়েছিলেন সম্রাট। সেখানে তাকে অনেকটা অসহায় মনে হচ্ছিল। দীর্ঘ ৪৫ মিনিট আদালতের ভেতরে দাঁড়িয়েছিলেন তিনি। গা বেয়ে ঘাম ঝরছিল তার। পাশ থেকে একজন তাকে টিস্যু পেপার এগিয়ে দেন। শুনানির মাঝেই একবার নিজের আইনজীবী ও বেশ কয়েকবার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাকে। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ডাকসুর ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্র সংগঠনগুলো আসছে দেশের নেতৃত্ব নিয়ে। এটা কোনো ছাত্র রাজনীতি? ছাত্র রাজনীতির মধ্যে কতগুলো বাটপার আছে যারা জাতীয় নেতা। যে ছেলে হলে ছাত্র নেতা থাকা অবস্থায় ফাও খায় এবং জাতীয় নেতা হয়ে দেশের কি উপকার করবে? ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপর ৮ বার হামলা করেছে। ডাকসুর ভিপি হওয়ার পরেও কয়েকবার হামলা করেছে। এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আমাকে পিস্তল নিয়ে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে। তারপরে থানায় জিডি করতে গিয়েছি, পুলিশ আমার জিডি নেয়নি। এদেশে কোনো আইন নেই, কোনো ন্যায় বিচার নেই। সাংবাদিকরা বলেন, সম্প্রতি আবরারের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পর দেশ জুড়ে একটা আলোচনা শুরু হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছে। আমরা দেখেছি যে শুধু আবরারের ঘটনাই না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় এই যে এক ধরনের দখলদারিত্ব, নির্যাতন, এটা কিন্তু আগে থেকেই ছিল। এটা কেন হচ্ছে আপনি কি মনে করেন? প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন, আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের একটা প্রবণতা থাকে যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণ করার। তখন তারা ছাত্র সংগঠনের মাধ্যমে এবং দলীয় আনুগত্য যারা খুব ভালোভাবে পালন করতে পারে সেরকম কিছু লোককে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য প্রশাসন হিসেবে নিয়োগ দেয়, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের আন্দোলন তৈরি না হয়। কারণ আন্দোলন তৈরি হলে সেখানে সরকারের বিরুদ্ধে যেতে পারে। এই কারণেই যেখানে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠনগুলো হিংস্র বর্বর হয়ে ওঠে। ক্যাম্পাসে ভিন্ন মত দমনে কিংবা বিরোধী ছাত্র বা বিরোধী মনা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করতে তাদের বাজে না। শুধু খারাপ আচরণ না, গায়ে হাত তোলা বা খুনের মতো ঘটনাও কিন্তু ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসন সর্বোচ্চ অভিভাবক, কিন্তু সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে বুয়েটে একজন উপাচার্য যার ছাত্রকে পিটিয়ে মারা হলো, ছাত্রলীগের ছেলেরা পিটিয়ে মেরে ফেললো, কিন্তু তিনি ক্যাম্পাসে আসেননি। তিনি একটা স্টেটমেন্ট দেননি যে এটা একটা নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। যে হলে মারা হয়েছিল সেই হলের সিসিটিভির ফুটেজ পর্যন্ত সরিয়ে ফেলতে চেয়েছিল খুনিদের রক্ষা করার জন্য। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বর্তমানের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের লোক দায়িত্ব পালন করছে, যারা ছাত্রলীগের অপরাধকেও মুছে ফেলতে চায়, অপরাধীকে বাঁচিয়ে দিতে চায়। এই অভিভাবক যারা অভিভাবক নামে শিক্ষার্থীদের সর্বনাশ করছে, এই অভিভাবকরাই বিশেষ করে ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীন দলের দখলদারি বা দলীয় দাসত্বের যে রাজনীতি, এই মূলে যারা শিক্ষক বা অভিভাবক বলে দাবি করেন তাদের দায় রয়েছে ছাত্র সংগঠনের অপকর্মের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। এখানে যখন ছাত্র সংগঠনগুলো নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয় তখন একটা ঘটনারও সুষ্ঠু বিচার হয় না। যখন একটা অন্যায়কে আপনি চেপে যাবেন তখন পরবর্তী অন্যায় ঘটবেই। 1974 সাল থেকে 2019 সাল পর্যন্ত জরিপে 151 বার বা তার চেয়ে বেশি হতে পারে হত্যাকাণ্ড ঘটেছে। একটা হত্যাকাণ্ডেরও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। প্রথম 2-4টা ঘটনার যদি জোরালোভাবে তদন্ত করা হতো, পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। আজ আবরার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। আবরার বুয়েটে মারা গেছে। আবরার তো একা শিক্ষা প্রতিষ্ঠানে মারা যায়নি। 2010 সালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্কর ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে মারা গেছে। সেই ঘটনায় কারো বিচার হয়নি। সবাইকে নির্দোষ বলে আদালত রায় দিয়েছে যে কারো দ্বারা সে খুন হয়নি। 2016 সালে দখলদারিত্বের শিকার হয়ে হাফিজ মোল্লা নামে একজন মারা গেছে। এই ঘটনায় রাজপথও উত্তাল হয়নি, মিডিয়া টকশোতেও আলোচনা হয়নি, ঘটনার কোনো বিচারও হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কয়েক বছরে 8-10 জন ছাত্র মারা গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগের হাতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 54 জনের মতো খুন হয়েছে। একটা ঘটনারও বিচার হয়নি। ডাকসুর ভিপি হয়ে আমি ছাত্রলীগের হাতে 5 বার হামলার শিকার হয়েছি, একটা হামলারও বিচার হয়নি। এই ঘটনাগুলোর বিচার না হওয়ায় ছাত্রলীগ আরও বেপরোয়া হয়ে যাচ্ছে এবং তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে মূল দলের নির্দেশনা থেকেই। দেশের ক্রিয়াশীল প্রগতিশীল সংগঠন সমূহের নেতৃবৃন্দ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সুনামগঞ্জের দিরাইয়ে 5 বছরের শিশু তুহিনের নির্মম হত্যাকাণ্ডের সাথে যুক্তদের বিচার এবং ক্যাসিনো বাণিজ্য, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধের দাবি জানিয়েছেন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, এসব দাবিতে যৌথ উদ্যোগে আগামী 17 অক্টোবর দেশব্যাপী তারা বিক্ষোভ সমাবেশ করবে এবং 19 অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শাহবাগে বিকেল 4টায় সমাবেশ করবে। পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা কর্মচারীদের থাকার জন্য বিছানা, বালিশ ও আসবাবপত্র কেনায় দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম সহ গণপূর্ত অধিদপ্তরের 16 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার হাইকোর্টে আসা গণপূর্ত মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব জিল্লুর রহমান স্বাক্ষরিত এই প্রতিবেদন পাঠানো হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সুরাইয়া বেগম স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ব্যয় করার বিষয়ে তদন্তে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের 16 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া যাচাই বাছাই ও বিল প্রদানের সঙ্গে জড়িত 14 জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অবসর সুবিধা ভোগকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান রয়েছেন। বিচারপতি মোহাম্মদ তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এই প্রতিবেদন দাখিল করা হবে। আগামী 20 অক্টোবর এই মামলার উপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত 21 জুলাই বালিশকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা দেখতে চান হাইকোর্ট। সরকারকে 20 অক্টোবরের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে 243 কোটি 28 লাখ টাকা মূল্যের 1,43,727.99 মেট্রিক টন কয়লা আত্মসাতের অভিযোগে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক 7 ব্যবস্থাপনা পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দিনাজপুর সিনিয়র স্পেশাল জজ আজিজ আহমেদ ভূঁইয়া মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি শেষে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেন। দুর্নীতি দমন কমিশন দুদক দিনাজপুর সম্মানিত জেলা কার্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট এম আমিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি শেষে বিচারক মামলার অভিযোগপত্রের তালিকাভুক্ত বড়পুকুরিয়ার সাবেক 7 এমডি সহ 23 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রদান করেছেন। এছাড়াও তদন্তে ঘটনার সঙ্গে জড়িত না থাকায় তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন মোতাবেক 5 কর্মকর্তাকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যত্নবান হন, নইলে বিদেশি প্রভুরা আপনাদের পতন ঠেকাতে পারবে না। জনগণের তাড়া খেয়ে পালাবার পথ খুঁজে পাবেন না। ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর বাবুলের উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গত 14 অক্টোবর রাত 9টার দিকে ওই হামলা চালানো হয়। বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে ফখরুল বলেন, বর্তমান আওয়ামী সরকারের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, প্রশাসনিক কাজে চরম অদক্ষতা এবং আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ র্যাব দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, সরকারি দলের নেতাদের বক্তব্যে সন্ত্রাসীদের উস্কে দেওয়ার কারণেই একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।
তিনি বলেন, সরকারের অনাচারের দেশে আজ চরম জনদুর্ভোগ চলছে। আইনের শাসন ভুলুণ্ঠিত, জনগণের গণতান্ত্রিক অধিকার চরমভাবে লাঞ্ছিত, দেশের মানুষ মারাত্মকভাবে অন্ধকারের অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে শুধু ক্ষমতাসীনদের প্রশ্রয়ে সন্ত্রাসীদের লালন করার জন্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। তারা আসলে এই হত্যাকাণ্ডের বিচার চায় না। মঙ্গলবার সচিবালয়ের নিজ অফিসে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সেতুমন্ত্রী বুয়েট ছাত্রদের আন্দোলন ছেড়ে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়। সরকার তাদের সব দাবি মেনে নিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আবরারের বাবা মাকে এই ঘটনার বিচার দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন। বিএনপি তাদের দলের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার কথা যতটা ভাবছে তার চেয়ে বেশি দেশে নৈরাজ্য সৃষ্টির কথা ভাবছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এই ঘটনাকে কেন্দ্র করে দেশে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া সমাধান নয়, তবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই, কারণ এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আবদুল্লাহ সাহেল।